আজকের ক্লাসে আমি আলোচনা করব আখড়াই গান সম্পর্কে। আখড়াই গান অষ্টাদশ শতকের শেষে এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচলিত একটি বিশেষ রীতির জনপ্রিয় গান। কুলইচন্দ্র সেন এবং রামনিধি গুপ্ত এই নতুন রীতির গানের প্রবর্তক। রাজা নবকৃষ্ণ ছিলেন এই রীতির পৃষ্ঠপোষক। অষ্টাদশ শতকে বাংলা গানের যে ধারাগুলো বিশেষ প্রাণবন্ত হয়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম একটি হল আখড়াই গান। মনে করা হয় সেন রাজাদের আমলে নৃত্য গীত সহযোগে যে শাস্ত্রীয় গীতের প্রচলন ছিল তারই একটি শাখা আখড়াই নামে পরিচিত হয়েছিল। আবার অন্য একটি মতে গীত গোবিন্দে উল্লেখিত প্রবন্ধম শৈলী নানা বিবর্তনে নাট্য গীতি থেকে আখড়াই গানের রূপ নিয়েছে। আবুল ফজলের আইন-ই আকবরী থেকেও জানা যায় যে গায়ক বাদক ও নর্তকদের যৌথ সম্প্রদায়কে আখড়া বলা হতো। শাস্ত্রীয় তাল সমন্বিত প্রেম গীতি পরিবেশন করতেন তারা। এই আখড়াই সঙ্গীতই কালক্রমে স্বভাব কবিদের জীবিকা অর্জনের উপায় হিসেবে কবির লড়াই তথা কবি গানের জন্ম দিয়েছে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার সংবাদ প্রভাকর পত্রিকার 1260 বঙ্গাব্দের শ্রাবণ ভাদ্র সংখ্যায় লিখেছেন যে প্রায় 150 বৎসর পূর্বে শান্তিপুরের ভদ্র সন্তানেরা আখড়াই গানের সৃষ্টি করেন। অর্থাৎ আখড়াই প্রায় 300 বৎসরেরও বেশি পুরনো সঙ্গীত ধারা। অষ্টাদশ শতকে আখড়াই গানের দুটি শাখা ছিল, একটি খেউর আর অন্যটি হচ্ছে প্রভাতী। খেউর ছিল অত্যন্ত অশ্লীল, প্রভাতীও সুশ্রাব্য কিছু ছিল না। মনে করা হয় গৌড়বঙ্গ উদ্ভূত হয়ে শান্তিপুর কৃষ্ণনগর অঞ্চলে অবস্থিতির পর অষ্টম শতকে চুঁচুড়া হয়ে আখড়াই গান কলকাতায় প্রবেশ করে। কলকাতায় প্রবেশ করার পর আখড়াই গানকে অনেকটা শালীন করে তোলা হয় এবং সেই সঙ্গে ভবানী বিষয়ক এক নতুন অংশ এর সঙ্গে জুড়ে দেওয়া হয়। আখড়াই গানের প্রতিযোগিতা হতো, তবে কবির দলের মতো উত্তর প্রত্যুত্তর ছিল না। আখড়াই থেকে পরে হাফ আখড়াই নামে আরেক শ্রেণীর গীতধারার উদ্ভব হয়। আখড়াই গানে ঢোল কাশি প্রভৃতি দেশীয় বাদ্যযন্ত্র বাজানো হতো। চুঁচুড়া অঞ্চলে ঢোল কাশি থেকে হাঁড়ি কলসি মিলিয়ে মোট 22 রকমের বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। সেজন্য সেখানকার দলের নাম হয়েছিল 22এরা। রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবু ও তার আত্মীয় কুলইচন্দ্র সেন আখড়াই গানের সংশোধন করেন। পরে ছাপড়া থেকে ফিরে এসে নিধুবাবুও ভদ্র আখড়াই গান শেখানোর জন্য কলকাতায় এক আখড়াই শিক্ষা কেন্দ্র খোলেন। এছাড়াও কলকাতার শৌখিন ব্যক্তিদের কেউ কেউ আরো কয়েকটি আখড়াই শিক্ষাকেন্দ্র খোলেন। নিধুবাবুর প্রভাবে টপ্পার গায়ন রীতি এবং তানপুরা বেহালা সেতার বীণা বাঁশি জলতরঙ্গ ঢোল প্রভৃতি বাদ্যযন্ত্রের সমাহারে বিভিন্ন রাগ রাগিণীতে বাজানো সাজের বাজনা বা অর্কেস্ট্রা
এই গানে স্থান করে নেয়। এইভাবে আখড়াই গান উচ্চাঙ্গের বৈঠকি গানে পর্যবসিত হয়। আখড়াই গানে রামনিধি গুপ্ত বা নিধু বাবুই শ্রেষ্ঠ শিল্পী। আখড়াইয়ের ভবানী বিষয়ক অংশে পার্বতী সম্পর্কিত গান খেউড়ে লৌকিক প্রেমের তীব্র মিলন আকাঙ্ক্ষা এবং প্রভাতীতে রজনী প্রভাতের অবসন্নতা জনিত বেদনার গান গাওয়া হতো। গানগুলি মূলত পয়ার ত্রিপদীতে রচিত হতো। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত আখড়াই গান বেশ জনপ্রিয় ছিল। তারপর অন্যান্য গানের স্রোতে এই আখড়াই গান হারিয়ে যেতে থাকে। আখড়াই এক প্রকার লোকসঙ্গীত। নামের সূত্র ধরে আখড়াই গানের উৎপত্তি স্থল বৈষ্ণবদের আখড়া বলে মনে করা হয়। প্রথম পর্যায়ে এই গানের দুটি অংশ, যেটা আমি একটু আগেও বলেছি, এই দুটি অংশের একটি হচ্ছে খেওর আর আরেকটি হচ্ছে প্রভাতী। তখন গানগুলি ছিল কুরুচিপূর্ণ এবং এর সঙ্গে ব্যবহৃত যন্ত্রগুলিও ছিল নিম্ন মানের। ক্রমে এই গান শান্তিপুর থেকে ছড়িয়ে পড়ে চুঁচুড়া ও কলকাতায়। তখন এর আঙ্গিকগত পরিবর্তন ঘটে। পূর্বের দুটি পর্যায়ের সাথে যুক্ত হয় ভবানী বিষয়ক গান, অর্থাৎ এই সময় দুটির স্থলে 3টি গান গাওয়া হতো। ভবানী বিষয়ে থাকত দেবী বিষয়ক গান, খেউড়ে মিলন প্রত্যাশী লৌকিক প্রেমের গান এবং প্রভাতীতে থাকত রজনী প্রভাতের আশাভঙ্গ সূচক গান। ভবানী বিষয়ক গানের মহড়া ও চিতেনে থাকত 26 অক্ষরের একটি করে ত্রিপদী এবং অন্তরায় অনুরূপ 2টি ত্রিপদী। খেউর ও প্রভাতীর মহড়া ও চিতেনে কখনো বা অন্তরায়ও থাকত 14 অক্ষরের একটি করে পয়ার পংক্তি। এই গান 2 দলে বিভক্ত হয়ে পরিবেশিত হতো। কিন্তু আমি আগেও বলেছি একবার, কবি গানের মতো উত্তর প্রত্যুত্তরের ভঙ্গি সেখানে ছিল না। এই সময় আখড়াই গানের আঙ্গিকগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার গুণগত পরিবর্তনও সাধিত হয়। কুরুচিপূর্ণ শব্দের পরিবর্তে মার্জিত শব্দের ব্যবহারে গানগুলি হয়ে ওঠে সুখশ্রাব্য। চুঁচুড়ার কিছু পেশাদার শিল্পী দলীয়ভাবে এই গান পরিবেশন করতেন। তারা বছরে 2 বার কলকাতায় গিয়েও গান পরিবেশন করতেন। যন্ত্র হিসেবে তারা হাড়ি, কলসি প্রভৃতি 22টি উপাদান ব্যবহার করতেন এবং এই 22টি উপাদান ব্যবহার করতেন বলে তাদের দলকে কি বলা হতো? তাদের দলকে বলা হতো বাইশেরা। অষ্টাদশ শতকের শেষ দিকে আখড়াই গানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এই সময় মহারাজ নবকৃষ্ণ দেবের সভা গায়ক কলইচন্দ্র সেন সংস্কারের মাধ্যমে আখড়াই গানকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। গানের রাগ রাগিনী ও বাদ্যযন্ত্রেও বৈচিত্র্যের সৃষ্টি হয়। বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় তানপুরা, বেহালা, মন্দিরা, ঢোল, করতাল, জলতরঙ্গ, বীণা, বাঁশি এবং সেতার ইত্যাদি, এবং সেগুলি একসঙ্গে বাজানো হতো। গানে তাল সঙ্গতের গতি ছিল 5 রকমের: পিড়েবন্দি, দোলন, দৌড়, শব্দৌড় ও মোড়। এই গানে বিজয় ঘোষিত হতো গান ও বাদ্যের শ্রেষ্ঠত্ব বিচারে। এ সময় কলই সেনের ভাগ্নে নিধুগুপ্তের হাতে আখড়াই গানের চরম উৎকর্ষ সাধিত হয়। নিধুগুপ্ত 1804 সালে কলকাতায় আখড়া স্থাপন করে নিজস্ব পদ্ধতিতে আখড়াই গান শিক্ষা দিতেন।
আখড়াই গান তখন সেই সময় আখড়াই গান অভিজাত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করে। তাই নিধু গুপ্তকে অনুসরণ করে কলকাতায় ধনাঢ্য ব্যক্তিদের অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হয় অনেক নতুন নতুন আখড়া। এভাবে আখড়াই গান বিপুল জনপ্রিয়তা লাভ করে। তবে আখড়াই গানের এই জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। 19 শতকের তৃতীয় দশকে এর জনপ্রিয়তা কমতে থাকে এবং 1830 সালের দিকে এটি প্রায় বিলুপ্ত হয়ে যায়। তখন এর সঙ্গে কবি গানের কিছু আঙ্গিক যুক্ত হয়ে নতুন এক প্রকার গানের উদ্ভব ঘটে, যা হাফ আখড়াই নামে পরিচিত। এর প্রবর্তক নিধু গুপ্তেরই শিষ্য মোহন চাঁদ বসুও। তিনি 1832 সালে দাঁড়াকবি মিশিয়ে এ গানের প্রচলন করেন। এতে কবিগানের মতো উত্তর প্রত্যুত্তর ও সখী সংবাদ যুক্ত হয়। তবে আখড়াই গানের মতো রাগরাগিনীর বৈচিত্র্য ও কারুকাজ এতে রক্ষিত হয়নি। এতে অন্তরা থাকতো না, থাকতো ডবল ফোকার আখড়াই ও দাঁড়া কবির সঙ্গে এ দুটির বড় পার্থক্য। তবে আখড়াই গানের বাদ্যযন্ত্র প্রায় সবই এতে ব্যবহৃত হতো। হাফ আখড়াই গানের পদ রচিত হতো চিতেন, পরচিতেন, ফুকা, ডবল ফোকা, মেলতা, মহড়া, খাদ, দ্বিতীয় ফুকা, দ্বিতীয় ডবল ফুকা, দ্বিতীয় মেলতা, এই ক্রমে।